বাবাকে না জানিয়ে একটা ডিভোর্সি মেয়ে বিয়ে করেছে। এতে কোনো সমস্যা ছিল না। ভাইয়া হয়তো ভাবির সৌন্দর্য দেখে বিয়ে করেছিল, কিন্তু ভাবির আচার ব্যবহার আমাদের সুখের সংসারে অশান্তি নেমে এসেছে। আমার বয়স খুব কম হলেও আমি ভাবির সকল কর্মকাণ্ড বুঝতে পারি, কিন্তু ভাবির এরকম বাবা মায়ের উপর অত্যাচার আমার কিছুতেই সহ্য হতো না। আর ভাইয়া তো চাকরির কাজে শহরে থাকতো। একদিন ভাবিকে হোটেলে নিয়ে গেলাম, আর হোটেলে নিয়ে যা করেছিলাম তা শুনলে তোমাদের মাথা গরম হয়ে যাবে। তাহলে মূল ঘটনাটি বলি। এইমাত্র আমি 500 টাকার 3টা নোট ড্রেসিং টেবিলের উপর রেখে কিচেনে গেলাম, এখন দেখি টাকাটা নেই। সোহান, টাকাটা কি তুমি নিয়েছ? ভাবির এই কথা শুনে আমার মাথা জ্বলে উঠল। শেষ পর্যন্ত চোর বানিয়ে দিল আমাকে। ছি! অবশ্য বেকারদেরকে মানুষের অনেক কথা শুনেই বেমালুম হজম করতে হয়। কথায় কথায় মাথা জ্বলে উঠলে চলে না। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে বললাম, না ভাবি, আমি নেইনি। হয়তো অন্য কোথাও রেখেছ, ভালো করে খুঁজে দেখো। ভাবি বলল, সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই। তুমি একটু মনে করে দেখো। এমনও তো হতে পারে তুমি মনের ভুলে নিয়ে মানিব্যাগে ঢুকিয়ে ফেলেছ, এখন মনে করতে পারছো না। এবার সত্যি সত্যি মাথায় আগুন চলে গেল। আমি খুব হালকা স্বরে বললাম, ভাবি, তুমি যেভাবে আমাকে অপমান করছো, এর মধ্যে যে চূড়ান্ত রকমের একটা ছোট লোকই আছে। তুমি কি তা বুঝতে পারছো? এই কথায় ভাবি শ্রাব্য অশ্রাব্য ভাষায় যা বলা শুরু করলো, তাতে তাকে আর একটা ভদ্র বাড়ির ছেলে, বউ কিংবা কোনো ভালো ঘরের মেয়ে বলা যায় না। এক পর্যায়ে সে বলেই ফেলল, ধামরা একটা ছেলে বছরের পর বছর ভাইয়ের ঘাড়ে বসে বসে হাতির মতো গিলছে, 4 পয়সা ইনকামের মুরদ নেই, সে কি না আমাকে বলে ছোট লোক। আমি বারবার এদিক ওদিক তাকাচ্ছি, যেন মা এইসব কথা কোনোভাবে শুনতে না পায়। এমনিতেই সে স্ট্রোকের রুগী, কোনোভাবেই উত্তেজিত হতে পারে, এমন কিছু শুনতে দেয়া যাবে না তাকে। এরপর আর কোনো কথা জোগালো না আমার মুখে। নিঃশব্দে বাড়ি থেকে বের হয়ে গেলাম। বেলা বাজে 10টা 56। রোদ তেতে উঠেছে, আষাঢ় মাস, অথচ বৃষ্টির নামগন্ধও নেই। রোদের তাপে যেন রাস্তার পিচ গলে স্যান্ডেলে লেগে যাচ্ছে। এখন কোথায় যাব আমি? লকডাউনের ভেতর কারো বাড়ি যাওয়া যাবে না। আমাদের বাড়িটা চাঁদপুর শেরশাহ সুরি রোডে। এখান থেকে হেঁটে হেঁটে রেসিডেন্সিয়াল কলেজের পাশ দিয়ে চন্দ্রিমা উদ্যানে চলে যাওয়া যায়। বসার জন্য খুব নিরিবিলি একটা জায়গা। আমার একটা নিরিবিলি জায়গায় এখন সবচেয়ে বেশি দরকার। খুব কঠিন একটা সিদ্ধান্ত আমাকে নিতে হবে, এবং সেটা আজই, এখনই। একটা ভবনের পেছন দিকে লেকের পাড়ে নিরিবিলি একটা জায়গা দেখে বসে পড়লাম। সংসারের হিসাবটা কিছুতেই আর মিলছে না। অল্প কিছু দিনের ভেতর সবকিছু কেমন এলোমেলো হয়ে গেল। অথচ আমাদের সংসারটা ছিল ছবির মতো সুন্দর, গোছানো, পরিপাটি। সেই ছবির রং ঝাপসা হতে শুরু করলো এক সময়। বাবা মারা গেল প্রায় 5 মাস হতে চলল। এরপর থেকে সেই ছবির শুধু ফ্রেমটাই রয়ে গেল, বাদবাকি সব হারিয়ে গেল কোথায় যেন। এই তো সেদিনের কথা, আমরা দুই ভাই আর বাবা মা মিলে একসাথে ক্যারাম খেলেছি। বাবা একটু সময় বের করতে পারলেই ফুরুত করে ঘুরতে গিয়েছে আমাদেরকে। বাড়িটা সারাক্ষণ হাসি আর আড্ডায় গমগম করত। আর আজকের অবস্থা দেখলে নিজেই অবাক হই। মনে হয় আদৌ এইটা আমাদের বাড়ি। ভাইয়া পড়ালেখা শেষ করার পর 19 সালের জুলাই মাসে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে উচ্চ পদে চাকরি নিল। ভালো বেতন, মতিঝিলে অফিস। এর মাস খানিকের মাথায় কাউকে কিছু না জানিয়ে হুট করে এক সন্ধ্যায় ভাবিকে নিয়ে উপস্থিত। তারা নাকি গোপনে কাজী অফিসে গিয়ে বিয়ে করেছে। ভাবির বাড়ি কুমিল্লার বরুড়ায়। ফেসবুকে পরিচয়, সেখান থেকে প্রেম, আর তারপর বিয়ে। ভাবির এর আগেও একটা বিয়ে ছিল, সে পর আমার ভাইয়ার সাথে তার পরিচয়। আমরা সবাই খুব আপসেট হলাম এই ঘটনায়। ভাইয়ার মতো একটা চমৎকার গোছালো এবং দায়িত্বশীল ছেলে কাউকে কিছু না জানিয়ে এভাবে বিয়ে করে ফেলবে, এটা মানাই যায় না। আর তাছাড়া আমাদের বাড়িতে যদি অমতো করার মতো কেউ থাকতো তাহলে ভিন্ন কথা ছিল। আমরা দুই ভাই মোটামুটি বড় হলে বাবা মা আমাদেরকে খুব পরিষ্কারভাবে বুঝিয়ে বলেছে যে জীবনে চলার পথে কাউকে ভালো লাগতেই পারে, এটা খুবই স্বাভাবিক। এমন কিছু হলে অবশ্যই যেন সবার আগে বাড়িতে শেয়ার করি। আজ পর্যন্ত আমাদের দুই ভাইয়ের কোনো যৌক্তিক কাজে বাবা মা বাধা দেয়নি, বরং সব সময় উৎসাহ দিয়ে এসেছে। সেখানে ভাইয়ার কাছ থেকে এটা কেউই আশা করেনি। এই ব্যাপারটা নিয়ে বাবাই সবচেয়ে বেশি আপসেট হয়ে পড়ল।
মা তাকে বোঝাতে চেষ্টা করলো যে রাব্বি যদি মেয়েটাকে নিয়ে সুখী হতে পারে তাহলে আমাদের আর আপত্তি করে লাভ কি, যা হওয়ার তা তো হয়েই গেছে। আর তাছাড়া দুইজনের সম্মতিতেই বিয়েটা হয়েছে, দুজনই ম্যাচিউর, সুতরাং এখন স্বাভাবিকভাবে ব্যাপারটা মেনে নেওয়াই সব দিক দিয়ে ভালো। ভাবির আগের বিয়ে নিয়ে বাবা মা কেউই কোনো কথা তোলেনি এই পর্যন্ত। ডিভোর্স একটা মেয়ের জীবনের খুব দুর্বল একটা জায়গা। সুযোগ বুঝে এই জায়গায় খোঁচা দেয়া কোনো ভালো মানুষের কাজ না। মা শুধু ভাইয়াকে আড়ালে ডেকে নিয়ে সেই রাতে বলেছিল, রাব্বি, তোর বাবার মনে এত বড় দুঃখ দিলি, তার কত পরিকল্পনা তোর বিয়ে নিয়ে। খুব ধুমধাম করে বড় ছেলের বিয়ে দিবে, আনন্দ ফুর্তি করবে। মানুষটা খুব কষ্ট পেয়েছে রে, স্রেফ এইটুকুই। অবশ্য ভাইয়া সেই রাতে মাফ চেয়েছিল বাবা মার কাছে। তারপরও বাবা কেমন চুপচাপ হয়ে গেল। এরপর থেকে কখনো আগের মতো সেই চঞ্চল মানুষটাকে আর দেখিনি। মাস তিনেক মোটামুটি ভালোভাবেই চলল সংসারটা। এরপর সাজানো সংসারে একের পর এক ঝড় আসা শুরু হলো। সেই ঝড়ে আমাদের স্বর্গের সেই বাড়িটা তছনছ হয়ে গেল। ভাবির সাথে মার তেমন বনিবনা হচ্ছিল না। একটা পর্যায়ে সংসারের শান্তির জন্য মা সবকিছু ভাবিকে বুঝিয়ে দিয়ে অবসর নিলেন। তবুও শান্তি এলো না। ভাবি চাইল তার আলাদা একটা সংসার, যে সংসারে শ্বশুর শাশুড়ি আর দেবরের মতো বাড়তি ঝামেলা থাকবে না। আমাকে ভাবি নিজে টাকা লুকিয়ে আমার উপর ছাপিয়ে দিয়েছে। ভাইয়া যেন আমায় ভুলে বুঝে আলাদা হয়ে যায়, এই জন্য। এটা আমি বুঝতে পেরেছিলাম। যখন এইভাবে ভাবি আমাকে পাশাতে পারল না, তখন ভাবির মনে অন্য চিন্তা ভর করল। আমি সব সহ্য করতে পারি, কিন্তু মা বাবাকে নিয়ে কোনো কথা আমি সহ্য করতে পারি না। আমাকে ভাবি মিথ্যা দোষারোপ করুক, এত আমার কোনো সমস্যা নাই, কিন্তু বাবা মাকে নিয়ে কোনো অপমান, এটা আমি সহ্য করতে পারবো না। কিভাবে আমাকে ভাইয়ার চোখে খারাপ বানানো যায়, এই সুযোগ ভাবি সবসময় খুঁজত। কিন্তু আমি তো আর বোকা না যে ভাবির মতলব আমি বুঝি না। বয়সটা হয়তো কম হতে পারে। ভাবি বাবার সাথে তেমন ভালোভাবে কথা বলতো না। বাবাকে ভাবি চা বানিয়ে দিত কোনোরকম ভাবে। এতে বাবা মুখ বুজে সব সহ্য করত, ভাবিকে কোনো কিছুই বলতো না। আমি শুধু চেয়ে দেখতাম। তবে ভাবি দিন দিন মা বাবার প্রতি এক ধরনের অত্যাচার শুরু করলেন। সময় মতো মা বাবার খাবার দেওয়া, মা বাবার যত্ন কিছুই করতো না সে। আমি মা বাবাকে সব সময় বুঝাতাম, ভাইয়া হয়তো জীবনে বড় একটা ভুল করে ফেলেছে, কিন্তু এই ভুলের মাসুল কি তোমাদের দিতে হবে? এ আমি কিছুতেই হতে দিব না। ভাবিকে দেখতাম, বেশিরভাগ সময় দেখতাম ফোনে কার সাথে জানি কথা বলতো। ভাইয়া যখন বাড়িতে থাকতো না, তখন ভাবি কার সাথে যেন কথা বলতো ফোনে সারাক্ষণ। এই দৃশ্য আমি দেখতে পেতাম। একদিন আমি দেয়ালের ওপাশ থেকে শুনতে পেলাম ভাবি ফোনে বলল, কাল আমার স্বামী বাসায় থাকবে না, তুমি একটু আমার সাথে দেখা করো, জরুরি কথা ছিল। ভাবির এসব কথা শুনে আমি চমকে উঠি। তার মানে ভাইয়াকে এভাবে ভাবি ফাঁকি দিয়ে চলেছে, আর ভাইয়া কিছুই বুঝতেছে না। কিন্তু ভাইয়ার মতো আমি এতটা বোকা না যে আমার চোখ ফাঁকি দিয়ে থাকবে। আমি এরপর থেকে ভাবিকে চোখে চোখে রাখি। কখন কি করে কার সাথে কথা বলে সবকিছুর খবর আমি রাখি। অন্য একদিন ভাবি ফোনে বলল, কাল কিন্তু তোমার আসতেই হবে। আমি এই দিন বাড়ি থেকে এক পাও নড়লাম না। আমি আজ দেখব ভাবির ঘরে কে আসে। আমি অপেক্ষায় রইলাম লোকটিকে দেখার জন্য। রাত যখন 10টা বাজে, তখন দেখতে পেলাম ভাবির রুমে একটি ছেলেকে ঢুকতে। ছেলেটি ভাবিকে বলছে, তুমি কেন এখানে পড়ে আছো? ভাবি তখন বলল, আরে কিছুদিন আছি এখানে, আমার স্বামীর কাছ থেকে সিগনেচারটা নিতে পারলেই সকল সম্পত্তি আমাদের হয়ে যাবে। আমরা এই বাড়িটি বিক্রি করে অন্য কোথাও একটা বাড়ি রাখব, আর আমরা সুখে জীবন যাপন করব। ছেলেটি বলল, কখন করবে? আর কিছুদিন ধৈর্য ধরো প্লিজ, আমি একটা সুযোগ খুঁজতেছি। তারপর তারা দুজন দেখলাম ঘনিষ্ঠ হতে লাগলো। আমি জানালার পাকা দিয়ে তা ভিডিও করে ফেলি। এখন কোথায় যাবে ভাবি? তুমি তো আমার হাতে ধরা। তোমার সমস্ত প্ল্যান আমি মোবাইল দিয়ে রেকর্ড করেছি ভাবি। এখন আমি তোমাকে যে কি করব তা তুমি কল্পনাও করতে পারবে না ভাবি। সামনে তোমার খারাপ সময় আসছে ভাবি। তোমার এরকম প্ল্যান আমার আর বুঝতে বাকি নাই। আমি তোমাকে এমন করে ছাড়বো, তুমি তা সারা জীবনও ভুলতে পারবে না। তারপর দিন ভাইয়া বাড়িতে আসলো। ভাইয়া ভাবির জন্য নতুন শাড়ি নিয়ে এসেছে। ভাবি তখন খুশি হয়ে বলল, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য খাবার রেডি করছি। তারপর ভাইয়া খেতে বসলো।
ভাবি তখন ভাইয়াকে জিজ্ঞেস করলো, আচ্ছা আমরা যে বিয়ে করেছিলাম তার জন্য কাজী বলেছে একটা তোমার সই এর বাকি ছিল, আর সেই সইটা তোমার করতে হবে। ভাইয়া বলল, আমি এই সপ্তাহ কাজের চাপে আছি, আমি এক সপ্তাহ অফিসের কাজে চট্টগ্রাম যেতে হবে, তারপর দেখি আমি সইটা দিয়ে দিব, আমি এখন খুব বিজি। ভাবি বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে এই সপ্তাহ বাড়িতে এসে মনে করে সইটা দিয়ে দিতে হবে। ভাইয়া পরদিন সকালে চলে গেল। আমি ভাবির রুমে গেলাম। ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি তোমার দিনকাল কেমন কাটছে? ভাবি বলল, ভালোই তো, কিন্তু তুমি একটা চুলটা তুমি ভুলে যেও না। আমি বলেছিলাম, ভাবি তুমি কেন আমায় মিথ্যা অপমান করছো? আমাকে তোমার সহ্য হয় না, সেটা তুমি মুখে বলে দিতে পারো, তাহলে কেন শুধু শুধু আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছ ভাবি? ভাবি তখন রাগান্বিত হয়ে বলল, তুমি এখন আমার রুম থেকে যাও। আমি বললাম, ভাবি তুমি যে আমায় চোর বলেছ, মনে রেখো ভাবিকে যে আসল চোরটা তুমি খুব শীঘ্রই জানতে পারবে। ভাবি আমার কথা শুনে কিছুটা অবাক হয়ে গেল। তুমি আমাকে ভয় দেখাও নাকি? আমি বললাম, ভাবি ভয় না, যা সত্যি তাই বললাম। ভাবি তুমি সময় মতো সব টের পাবে। ভাবি মনে মনে চিন্তা করতে লাগলো, আমার দেবর কি আমার সব প্ল্যানের কথা কি জেনে গেছে নাকি? না, সে জানবে কি করে? আমার তো প্ল্যানটা একমাত্র ও ছাড়া একটা পাখি পর্যন্ত জানে না, তাহলে সে জানবে কি করে? পরের দিন ভাবিকে দেখলাম মোবাইল ফোন দিয়ে ওই ছেলেটির সাথে চ্যাট করছে। আমি ভাবির মেসেঞ্জারে ভাবির প্ল্যান করা ভিডিওটা ভাবির মেসেঞ্জারে পাঠালাম। ভাবি ভিডিওটা দেখে চমকে উঠল। আরে এ তো দেখি আমার সমস্ত প্ল্যান করার ভিডিও, এই ভিডিও দেবর কিভাবে পেল? আর সে কোথায় এই ভিডিও পেল? আমার ভিডিওটা দেখে মাথা গরম হয়ে গেল। আমি সাথে সাথে আমার দেবরকে ডাক দিলাম। দেখলাম দেবর তার ঘরে শুয়ে মোবাইলে চ্যাট করছে। আমি বলল, সুহান, এই সুহান। আমার দেবরের নাম সোহান। আমি তাকে ডাক দিলাম, সে আমার ডাক শুনেও না শোনার ভান করল। আমি তিনটা ডাক দিলাম জোরে জোরে। সোহান তখন বলল, আরে ভাবি আপনি এত রাতে কি হয়েছে? ভাবি কোনো সমস্যা? ভাবি বলল, তুমি জেনেও না জানার ভান করছো কেন? আমি বললাম, ভাবি তুমি কি পাগল হয়ে গেছো? আমি কি জানি? আমি কিছু জানি না। আর তুমি কিসের কথা বলছো? ভাবি তখন বলল, তুমি এই ভিডিও কোথায় পেলে? আরে আমি এই ভিডিও, তুমি যার সাথে সম্পদ চুরি করে যার সাথে পালিয়ে যাবার প্ল্যান করছিলে সেই আমাকে এই ভিডিও দিয়েছে ভাবি। ভাবি আমার কথাটা বিশ্বাস করতে পারল না মনে হয়। ভাবি বলল, এ হতে পারে না। আমি বললাম, ভাবি তোমার প্ল্যান করা সমস্ত ভিডিও আমার কাছে আছে। আমি এই ভিডিও ভাইয়াকে দেখাবো, তারপর থানায় গিয়ে মামলা করব। তোমাকে সারা জীবন জেলে থাকতে হবে ভাবি। ভাবি সুন্দর মুখখানা শুকিয়ে গেল আমার কথা শুনে। ভাবি দেখলাম অনেক ভয় পেল। তারপর আমায় ভাবি বলল, সোহান আমি ভুল করেছি, প্লিজ তুমি এই ভিডিওটা ডিলিট করে দাও। আমি বলেছিলাম, না ভাবি, তুমি যে প্ল্যান করেছিলা সেটা যদি আমি সময় মতো না জানতাম তাহলে আমাদের তুমি রাস্তার ফকির বানিয়ে ছাড়তে। ভাইয়াকে বোকা ভেবেছ তুমি, কিন্তু আমি বোকা না। ভাবি তখন বলল, আচ্ছা সোহান তুমি কি চাও আমি তোমার সব কথা শুনবো, তাও তুমি তোমার ভাইয়াকে এই ভিডিও দেখাইও না? আমি বললাম, ঠিক আছে আমি ভিডিও দেখাবো না, তবে আমি যা বলি তাই তোমার শুনতে হবে। ভাবি বলল, ঠিক আছে আমি তোমার সব কথাই শুনবো। আমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করব। আমি বলেছিলাম, ভাবি তাহলে কাল আমার সাথে একটি জায়গায় যেতে হবে। ভাবি বলল, ঠিক আছে। আমি ভাবিকে পরদিন সকালে ভাবিকে নিয়ে পটুয়াখালী ঘুরতে গেলাম। ভাবিকে বললাম, ভাইয়া ফোন করলে কি বলবে? ভাবি বলল, আমি বলবো আমার বাবা অসুস্থ, তাই আমি বাবাকে দেখতে এলাম। আমি 2-4 দিন বাবার সাথে থাকতে হবে। ভাবিকে বললাম, ভাবি তুমি তো দারুণ বুদ্ধিমতী। হঠাৎ আকাশের অবস্থা খুব খারাপ হলো, প্রচন্ড ঝড় বৃষ্টি হতে শুরু করলো। আমি ভাবিকে নিয়ে একটা হোটেলে গেলাম, কারণ এখানে যারা ঘুরতে আসে তারা হোটেলেই থাকে। আমিও একটা হোটেল নিলাম। ভাবিকে বললাম, ভাবি তুমি হোটেলে বস, আমি কিছু খাবার নিয়ে আসি। আমি খাবার নিয়ে আসলাম। ভাবি তখন বলল, আমি নিচে শুয়ে পড়ি, তুমি কাটে শুয়ে পড়ো। আমি বললাম, না কোনো সমস্যা নাই, তুমিও কাটেই শু। ভাবি আমার সাথে কোনো কথা না বলে কাঠে এসে শুয়ে পড়ল। আমি সারা রাত ঘুমাইনি। আমার মনে একটাই চিন্তা, আমার মা বাবাকে এবং আমার সহজ সরল ভাইকে যেভাবে ঠকালো তার প্রতিশোধ আমাকে নিতে হবে। আমি ভাবিকে বললাম, ভাবি আজ আমি তোমায় যা বলবো তাই শুনবে, তুমি কিন্তু আমায় কথা দিয়েছিলে। ভাবি বলল,
আমি তো বলেছি তোমার সব কথাই রাখবো। আমি বললাম, ভাবি তুমি কি ভাইয়ার সংসার করবে নাকি ওই ছেলের সাথে চলে যাবে? ভাবি বলল, যদি ওই ছেলের সাথে চলে যেতে চাইতাম তাহলে আমি তোমাকে বলতাম না যে তোমার ভাইয়াকে সেই ভিডিওটা দেখাতে। আমি যা করেছি সব ভুল করেছি। আমি তোমার সাথে তোমার বাবা মায়ের সাথে অন্যায় করেছি। এটার জন্য তুমি আমায় যে শাস্তি দিবে সেই শাস্তি আমি মেনে নিব। শুধু তোমার কাছে একটাই অনুরোধ, তোমাদের পরিবারে আমাকে থাকতে দাও। আমি ভাবিকে বললাম, ভাবি আমি আজ তোমাকে হোটেলে নিয়ে কেন আসলাম জানো? শুধু তোমার মনটা পরীক্ষা করার জন্য। আমি যা বুঝলাম তুমি সংসারটা বাঁচানোর জন্য সব করতে পারো, এটা আমি পরিষ্কার বুঝেছি ভাবি। আর তুমি কি করে ভাবলে আমি তোমার উপর এসব করার জন্য জুলুম করব? শোনো ভাবি, আমি তোমাকে এখানে আনার একটাই উদ্দেশ্য, যেন তুমি ভালো হয়ে যাও। দেখো ভাবি, আমি আজ ইচ্ছা করলে আমি অনেক কিছুই করতে পারতাম, কিন্তু আমি তা করিনি। কারণ ভাবিরা মায়ের মতোই হয়। দেবরের এসব কথা শুনে তার ব্যবহার দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি কান্না করতে লাগলাম আর বলতে লাগলাম, তোমার বাবা মায়ের কাছে আমায় নিয়ে চলো, আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিব। আর তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তোমার মতো দেবর যদি প্রতি ঘরে থাকে তাহলে প্রত্যেকটা ঘর অনেক সুন্দর হয়ে যাবে। আমি ভেবেছিলাম মাত্র 10 বছরের একটা বাচ্চা দেবর, সে তার মেধাকে কাজে লাগিয়ে সংসারটা জোড়া লাগিয়ে দিল। আমি ধন্য তোমার মতো দেবর পেয়ে। দর্শক বন্ধুরা, আমি ওই ছেলেটির উপর দোষ চাপিয়ে আমার ভাইয়ার সংসারটা বাঁচিয়ে দিলাম। ভালো করিনি, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।